একনেকের ৭ প্রকল্প নিয়ে আলোচনা, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ, ডিজেল আমদানি সহ নানা বিষয়ে আলোচনা। সংখ্যাগরিষ্ঠতার অহমিকায় দেশকে ফ্যাসিবাদের দিকে নেয়ার অভিযোগ বিরোধী দলীয় নেতার, গণভোটের রায় বাস্তবায়নের দাবি। মেজরিটির অহমিকায় ভুগে জাতিকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ফ্যাসিবাদকে জনগণের দিকে এগিয়ে যেতে দেব না, এখানেই থামাই দেব। সংবিধান সংস্কার নিয়ে চলছে রাজনৈতিক খেলা, বলছে টিআইবি। বিচার বিভাগের অধ্যাদেশ বাতিলের সুপারিশে উদ্বেগ। যে 133টি অধ্যাদেশ, তার মধ্যে থেকে যাচাই বাছাই করে জাতীয় সংসদের বিশেষ কমিটি 98টি অধ্যাদেশ হুবহু আইনে পরিণত করার জন্য সুপারিশ করেছে। রাজশাহীতে আজও হামের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু। হাসপাতালে রোগীর চাপ, ঝুঁকিপূর্ণ উপজেলায় চলছে টিকাদান কর্মসূচি। জ্বালানি কিনতে বিভিন্ন ফিলিং স্টেশনে আজও ভিড়, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না তেল, ক্ষুব্ধ গ্রাহকরা। সরকার তো চেষ্টা করতেছে, আর সরকার তো বলে না যে তোমরা পাম্প বন্ধ করে দাও, এরা পাম্প বন্ধ করে দিছে। টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে এখানে তেলের জন্য লাইনে থাকা। পাল্টাপাল্টি হামলায় অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য, ইরানের যৌথ হামলায় নিহত 34, হরমুজ নিয়ে ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান তেহরানের। সাফজি অনূর্ধ্ব 20 দলের ফুটবলাররা পেলেন পুরস্কার, ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করবে না সরকার, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠকে মোট 11,578 কোটি 22 লাখ টাকার 17টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সংশ্লিষ্টদের মতে একনেক সভার এই সিদ্ধান্তগুলো দেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি যোগ করবে। এ বিষয়ে আরো জানাতে সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, এই যে বৈঠকে কয়টি প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানতে পেরেছেন? মূলত একনেক সভাটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। অর্থমন্ত্রী এবং পরিকল্পনা উপদেষ্টা তারা কথা বলেছেন। অর্থমন্ত্রী এখানে বলেছেন যে বিগত সরকারের আমলে যেই এতগুলো প্রকল্প নেওয়া হয়েছে, মেগা প্রকল্প, সেগুলোর প্রয়োজনীয়তা ছিল কিনা, সেগুলোর সমীক্ষা করা হয়েছে কিনা সঠিকভাবে, এবং প্রকল্পের ব্যয় সামঞ্জস্যপূর্ণ কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এবং আজকে মূলত 19টি প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম একনেক সভায়, যেখানে 7টির মতো 19টি প্রকল্প ধরে আলোচনা করার কথা ছিল, যেখানে মোট 7টি প্রকল্প ধরে আলোচনা করা সম্ভব হয়েছে। তবে কোনো প্রকল্প এখনো পাশ হওয়ার কোনো তথ্য আসলে আমাদেরকে পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা কিংবা অর্থমন্ত্রী দেননি। একই সাথে অর্থমন্ত্রী যেটি বলেছেন যে এই নতুন যে প্রকল্পগুলো নেওয়া হবে সেখানে প্রকল্প ব্যয় এবং একই সাথে বিএনপির ইশতেহারের সাথে সেটি সামঞ্জস্যপূর্ণ কিনা, ইশতেহারের সাথে অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা সেটি তারা খতিয়ে দেখছেন, এবং আগামীতে যেন প্রকল্পে অতিরিক্ত ব্যয় না হয় সেই দিকটা সরকার আসলে বিবেচনায় নিচ্ছেন। এবং একই সাথে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে দিয়ে একটি কমিটি করা হয়েছে, যেটি আসলে কতগুলো প্রকল্প বাদ যাবে, কতগুলো থাকবে সেই বিষয়ে কাজ করবে এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে এই সরকার। এবং একই সাথে মূলত আজকে প্রধানমন্ত্রী যে বিষয়গুলোর প্রতি জোর দিয়েছে, যেটি বলছিলেন যে বড় প্রকল্প নেওয়ার ক্ষেত্রে বারবার বিবেচনা করবে তারা, সেটি আসলে কতখানি এই মুহূর্তে দরকার এবং জনগণের প্রত্যাশা পূরণ এবং ইশতেহারের সাথে কতখানি সামঞ্জস্যপূর্ণ, সেগুলো খতিয়ে দেখার পরে আসলে তারা প্রকল্পগুলো অগ্রাধিকার দিবে যে কোন কোন প্রকল্প আসলে সরকার নেবে। আর যেমনটি বলছিলাম যে বিগত সরকারের মেগা প্রকল্প যেগুলো, সেগুলো নিয়ে বেশ খতিয়ে দেখার কথা বলা হয়েছে এবং একটি কমিটিও করা হয়েছে। আজকে মোট 19টির ভেতরে 7টি প্রকল্প ধরে আলোচনা হয়েছে, তবে কোনো প্রকল্প পাশের খবর আসলে আমাদেরকে অর্থমন্ত্রী কিংবা পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা দেননি। তো মোটামুটি এই ছিল সবশেষ তথ্য আজকের একনেক সভা নিয়ে। এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী। ধন্যবাদ আপনাকে মারুফা রহমান, আমাদেরকে জানাচ্ছিলেন সচিবালয় থেকে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, ভারত থেকে ডিজেল আনা যায় কিনা তা নিয়ে আলোচনা হয়েছে ভারতের হাই কমিশনারের সঙ্গে। এছাড়া দুই দেশের সম্পর্ক উন্নয়নেও আলোচনা হয়েছে। আগামীকাল ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। ভারত সফরে যাচ্ছেন রাষ্ট্রমন্ত্রী সাহেব আর আমি কালকে। ভারত সফর আসলে স্পেসিফিক, এটা শুধু ভারতের কোনো এক্সক্লুসিভ সফর না। আমরা মরিশাস যাচ্ছি, যেটা ইন্ডিয়ান ওশান সামিট, যেটা ওটা অ্যাটেন্ড করতে। তো অন রুট একটা গুডউইল ভিজিট, এটা গুডউইল ভিজিট, যেহেতু হাসিনা আর আওয়ামী লীগ বলতে আর বাংলাদেশে কিছু নাই। তো এইটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ আর ইন্ডিয়া, যেটা করতে চাচ্ছি। দিস ইজ দি সম্পর্ক, এটা ভারতও চাচ্ছে, আমরাও চাচ্ছি। এখন পিপল টু পিপল সম্পর্ক। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের ভোট গ্রহণ আগামী 12 মে, এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ের বৈঠক শেষে তিনি একথা জানান। বলেন, তফসিল ঘোষণা করা হবে আগামী 8 এপ্রিল। সংরক্ষিত নারী আসনের ভোটকে সামনে রেখে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদেরকে প্রথমে চিঠি দেয় ইসি। সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের দিন থেকে 30 কার্যদিবসের মধ্যে রাজনৈতিক দলগুলোকে জোটগতভাবে নির্বাচন করবে কিনা সেই বিষয়ে ইসিকে সিদ্ধান্ত জানাতে হয়। সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের বিষয়ে আমাদের যে তফসিল ঘোষণা হবে 8 তারিখ, ভোট হবে 12 মে 2026 তারিখে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান ইমন। ইমন, এই যে বৈঠক অনুষ্ঠিত হয়ে বৈঠকের সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। আমি সকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে রয়েছি। এখানে একটি কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে, যেটার সভাপতিত্ব করেছেন প্রধান নির্বাচন কমিশনার CCAAM নাসির উদ্দিন। তার সভাপতিত্বে মূলত এই বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে, যেটার মূল লক্ষ্য ছিল হচ্ছে সংরক্ষিত নারী আসনের যে ভোট হবে সেটি নিয়ে আসলে তারা সিদ্ধান্ত জানিয়েছেন আমাদেরকে। সিদ্ধান্ত যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে আগামী 8 এপ্রিল তফসিল ঘোষণা হবে সংরক্ষিত নারী আসনের, এবং আগামী 12 মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই সাথে আরও জানিয়ে রাখতে চাই যে বেশ কিছু বিষয় নিয়ে আজকে তারা আলোচনা করেছেন। সংরক্ষিত নারী আসনের পাশাপাশি তারা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন সেগুলো হচ্ছে যে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেসব সরঞ্জাম ব্যবহৃত হয়েছে সেসব সরঞ্জাম সংরক্ষণের যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে তারা আলোচনা করেছেন। এবং নির্বাচন চলাকালীন সময় যে মামলাগুলো রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে 50টার মতো মামলা হয়েছে, যেগুলো নিয়ে আসলে তাদের কাছে এগুলোর তথ্যাদি রয়েছে এবং তারা এগুলো নিয়ে যাচাই বাছাই করছেন। এবং এরপর আদালত যদি সিদ্ধান্ত আদালতের কাছে যাবে, যে বিষয়টা আদালতের কাছে যাবে, তারপর আদালত থেকে যে সিদ্ধান্ত আসবে তারা সেটি মেনে নেবেন। আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে বগুড়া 3 এবং বগুড়া 6 এবং শেরপুর 3 আসনে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 9 এপ্রিল, সেই বিষয়েও তারা আসলে সিদ্ধান্ত জানিয়েছেন। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ যেটা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা তারা এখন পর্যন্ত দেখেননি এবং কোনো ধরনের শঙ্কা নেই বলে তারা জানিয়েছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে ওই দুটি উপনির্বাচন এবং একটি সাধারণ নির্বাচন, যে সাধারণ নির্বাচনটি অনুষ্ঠিত হবে হচ্ছে শেরপুর 3 আসনে। আরও যেটি বলতে চাই যে ইসি আক্তার আহমেদ ইসির সচিব আক্তার আহমেদ একটু আগে যে ব্রিফিং করেছেন সেখানে তিনি যেটি বলেছেন, আসলে এই নির্বাচনকে, যে বগুড়া এবং শেরপুরের যে দুটি নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, কারণ তারা এটি খুব গুরুত্ব সহকারে তারা এটি সম্পন্ন করবেন বলে জানিয়েছেন। আরও যেসব বিষয়ে আসলে তারা আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচন চলাকালীন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন যেসব আহত বা নিহতর ঘটনা রয়েছে এই সংক্রান্ত একটি নীতিমালা তারা তৈরি করছেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মাহমুদুল হাসান ইমন আমাদেরকে জানাচ্ছিলেন নির্বাচন কমিশন থেকে। বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতার অহমিকার জেরে জাতিকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, যেদিন গণভোটের রায়কে অস্বীকার করা হয়েছে সেদিন থেকেই নতুন ফ্যাসিবাদের সূচনা হয়েছে দেশে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। বলেন, 54 বছর জাতিকে দফায় দফায় পিছিয়ে রেখেছে ফ্যাসিবাদ।
তাই বাংলাদেশে ফ্যাসিবাদকে আর ফিরে আসতে দেয়া হবে না। নির্বাচনে জনগণের রায়কে ডাকাতি করা হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নে জনগণকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। এ সময় জাগবার মুখপাত্র রাশেদ প্রধান বলেন, আইনের দোহাই নিয়ে জুলাইকে অস্বীকার করার পায়তারা করছে সরকার, কিন্তু তা মেনে নেওয়া হবে না। প্রো কার্ড মেজরিটির অহমিকায় ভুগে জাতিকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলতেন, ফ্যাসিবাদ আর জনগণের আকাঙ্ক্ষার মাধ্যমে মধ্যখানে যদি অন্য কিছু এসে দাঁড়ায়, আমি সেই শফিউল আলম প্রধান ফ্যাসিবাদকে জনগণের দিকে এগিয়ে যেতে দেব না, এখানেই থামাই দেব। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে জারি করা বিভিন্ন অধ্যাদেশ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার এবং দুর্নীতি দমন কাঠামো ঘিরে উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে রাজধানী ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এই উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি আইনে রূপান্তরের সুপারিশ ইতিবাচক হলেও গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে রয়েছে দুর্বলতা। বিশেষ করে বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের সুপারিশকে উদ্বেগজনক বলছে সংস্থাটি। এছাড়া মানবাধিকার, দুদক ও গুম প্রতিরোধ সংক্রান্ত কিছু অধ্যাদেশ আইনে পরিণত না করার সিদ্ধান্তেও প্রশ্ন তুলেছে টিআইবি। প্রথমত, সরকার বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত 3টি অধ্যাদেশকে রহিত করার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি একেবারে বাতিলের খাতায় ফেলে দেওয়ার মতো ঝুঁকি সৃষ্টি করেছে। দ্বিতীয়ত, জাতীয় মানবাধিকার কমিশন ও দুদক সহ 16টি অধ্যাদেশ পরবর্তী সময় শক্তিশালী করে আনার কথা বলা হয়েছে, যদিও সেই সময়কালও সুনির্দিষ্ট করা হয়নি এখনো পর্যন্ত। বিকেল 3:30টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 9ম দিনের কার্যক্রম। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও সরকার দলীয় নেতা তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, মন্ত্রীগণ এবং সরকার, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। দিনের কার্যসূচিতে প্রথমেই মন্ত্রীগণের প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব, যেখানে অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ নিয়ে সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেবেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। এছাড়া কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশের নিষ্পত্তি ও আলোচনার জন্য নির্ধারিত সময় রয়েছে। আইন প্রণয়ন কার্যাবলী এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়েও আলোচনার জন্য কার্যসূচিতে সময় নির্ধারণ করা আছে। এ বিষয়ে আরো জানাতে সংসদ ভবন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, আমরা জানি যে 3:30টার দিকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদের প্রথম অধিবেশনের 9ম দিনের কার্যক্রম, এবং আজকের অধিবেশনে কোন বিষয় নিয়ে আসলে আলোচনা হতে পারে বলে জানা গেছে? স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল 3:30টায় অধিবেশনটি শুরু হবে এবং আজকে আলোচনার শুরুতেই মন্ত্রীগণের প্রশ্নোত্তর পর্ব রয়েছে, যেখানে সংসদ সদস্যরা ডাক, টেলিযোগাযোগ এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত নানা বিষয়ে প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। এরপরে কিন্তু রয়েছে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ের যে নোটিশ, সেই নোটিশের নিষ্পত্তি এবং সেই বিষয়ে আলোচনা। এছাড়া রয়েছে আইন প্রণয়ন কার্যাবলী এবং রাষ্ট্রপতির ভাষণের উপর যে বক্তব্য, সেই বক্তব্যের ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেবেন। এবং আমরা গতকাল কিন্তু দেখেছি যে জুলাই জাতীয় সনদ নিয়ে জাতীয় সংসদে কিন্তু একটি আলোচনা হয়েছে এবং সেখানে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে জানিয়েছেন যে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় সেটি কিন্তু সংশোধন করা হবে না, এবং তিনি বলেছেন যে সংবিধানের সাথে সামঞ্জস্য রেখেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা হবে এবং সেটি সংবিধান সংশোধনের মাধ্যমেই সম্ভব। এবং তিনি বলেছেন যে সংবিধান সংস্কার করার কোনো প্রয়োজন নেই, বরঞ্চ সংবিধান সংশোধনের মাধ্যমেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে চায় সরকারি দল। যদিও জামায়াতের আমির এবং বিরোধী নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু গতকাল এই মুলতবি প্রস্তাবটি গ্রহণ না করার জন্য আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন যে আগে একটি মুলতবি প্রস্তাব যেহেতু উত্থাপন করা হয়েছিল সেটি বিষয়ে সিদ্ধান্ত হয়নি, সেহেতু এই মুলতবি প্রস্তাবটিও যাতে গ্রহণ না করা হয়।
সবরে যেটি বলা চলে আজকের যে অধিবেশন সেটি শুরু হবে, সেই অধিবেশনে আজকে কিন্তু জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনা হতে পারে। তার আগে কিন্তু আজকে দুপুর 2:30টায় সরকার দলীয় একটি বৈঠক রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সভাপতিত্ব করবেন এবং সরকার দলীয় মন্ত্রী এবং এমপিরা সেই বৈঠকে কিন্তু অংশ নেবে। এই ছিল আমার কাছে জাতীয় সংসদের ভিতর থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সাইফুল ইসলাম জানাচ্ছিলেন সংসদ ভবন থেকে। কি দিন কি রাত 24 ঘন্টা যুদ্ধ করতে হচ্ছে তেলের জন্য, তবুও যেন দেখা নেই তেলের। ভুক্তভোগীরা বলেন, সরকারের কথায় যদি তেল পর্যাপ্ত থাকে তাহলে পর্যাপ্ত রয়েছে ভোগান্তিও। যে পরিমাণ তেল পাওয়া যাচ্ছে তা নিয়েও গ্রাহকদের রয়েছে অসন্তোষ। অভিযোগ, তেল সংকটের ভোগান্তি কমছে না, বরং দিন দিন বাড়ছে। রাজধানীর প্রতিটি পাম্পই দীর্ঘ লাইন। জ্বালানি তেল পেতে গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময় ধরে। অনেক পাম্প সরবরাহ ঘাটতির কথা বলে বন্ধ রেখেছে তেল বিক্রি। যেসব পাম্পে তেল দেয়া হচ্ছে সেগুলোতেও লম্বা লাইন। বাইকে 500 থেকে 600 টাকার তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে 4 থেকে 5 ঘন্টা, যার প্রভাব ফেলছে নগরের ব্যস্ত জীবনে। অনেক কষ্টের ভাই, আমার রিজার্ভে ছিল গাড়ি, আমি হাঁটায় নিয়ে আসছি মহাখালী থেকে। এসে 9:30 থেকে আমি দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত। তো মানে কি বলবো, বিরক্তির শেষ নেই। অনেকে অফিস ফালাইতে আছে, অনেকে দোকানপাট ফালাইতে আছে, ব্যবসা বাণিজ্য, আরো অনেকে রাইড শেয়ার করে, ঠিক আছে, রাইড শেয়ার ফালাইছে, এই যে তেল নিতে হয়। সরকারের নানা পদক্ষেপের পরও গ্রাহকরা বলছেন কমেনি, ভোগান্তি উল্টো আরো বাড়ছে। বর্তমান সরকার তো চেষ্টা করতেছে, আর সরকার তো বলে না যে তোমরা পাম্প বন্ধ করে দাও, এরা পাম্প বন্ধ করে দিছে। এই একটা পাম্পে আমরা তেল পাই, আর কিছু কিছু পাম্প একেবারেই বন্ধ। তো ওইসব পাম্পে যদি এরকম নিরাপত্তা দিয়ে যদি তেল দেয় তাহলে এই সিরিয়াল আর থাকবে না। চালকরা বলছেন অপেক্ষার কষ্টের চেয়ে সময় অপচয় ও কাজে ব্যাঘাত ঘটায় ক্ষতি হয়ে যাচ্ছে। প্রচন্ড ভোগান্তি। এখন কিসের সংকট কি আসে বিষয়ে এটা কিছুই বুঝি না, কিন্তু প্রতিদিনের সিরিয়াল 2 মাইল 3 মাইল 4 মাইল এই বাজে সিরিয়াল। সময় নষ্ট হয়, অফিসে স্যারকে নামাই দিয়ে আসলাম, এখন তেল নিয়ে আবার অফিসে চলে যাব। আর ডিপো থেকে তেল কম পাওয়ার দাবি পাম্প মালিকদের। স্বাভাবিক সময়ে আমি দৈনিক 27,000 লিফটিং করতাম, এখন আমি গতকালকে আমাকে দিচ্ছে 13,500, আজকে অনেক বলে কই 18,000 আনছি, কারণ আমার সন্ধ্যার সময় পাম্পটা বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে সরকারের আরো জোরালো ও কার্যকর পদক্ষেপের প্রত্যাশা সবার। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর তেজগাঁওয়ে সহকর্মী জুবায়ের সানি আছে, তার কাছে চলে যেতে চাই। সানি, ফিলিং স্টেশনে আজকে কি চিত্র দেখছেন? যানবাহনের চাপ বা ভিড় কতটা রয়েছে? ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি নিকুঞ্জ যে পেট্রোল পাম্পটি রয়েছে সেখানে, এবং দেখতে পাচ্ছেন যে গাড়ির দীর্ঘ লাইন তেল নেওয়ার জন্য, এবং যে প্রতিবেদনটিতেও দেখাচ্ছিলাম যে সেখানে কিন্তু প্রতিটি পাম্পে কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তেল নিতে যে গাড়িগুলোকে অপেক্ষা করতে হচ্ছে। এই যে নিকুঞ্জর যে পেট্রোল পাম্পটিতে আমি রয়েছি, এখান থেকে বনানী পর্যন্ত প্রায় 3 কিলোমিটার দীর্ঘ একটি গাড়ির লাইন রয়েছে তেল নেওয়ার জন্য, এবং যারা সকাল 6টায় দাঁড়িয়েছেন তারা কিন্তু দুপুর 12টা-1টার দিকে তারা তেল পেয়েছেন। এবং নির্দিষ্ট যেটি বলা যায় যে বেশিরভাগ পাম্পেই তেলের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, এবং একই সঙ্গে অনেকগুলো পাম্পই আমরা দেখেছি যেখানে আসলে তেল পাওয়া যাচ্ছে না। এই যে দাম বাড়তে পারে এমন গুজবে অতিরিক্ত তেল কেনার কারণে এমন সংকটের তৈরি হচ্ছে বলে যেটি পাম্প মালিকরা বলছেন, এবং তারা বলছেন যে তেলের সরবরাহ ঠিক রাখতে ডিপো থেকে আসলে নিয়মিত যে পরিমাণ মতো তেল সেটি সরবরাহ করতে হবে, তাহলে কিন্তু এই সংকট অনেকটাই কেটে যাবে। কিন্তু গত কয়েকদিনের যে চিত্র, সেই চিত্র একদমই বদলায়নি। এখনও কিন্তু তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে সাধারণ মানুষকে। তো এই ছিল আমার কাছে পেট্রোল পাম্প থেকে সর্বশেষ তথ্য। তেজগাঁও থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের সানি। সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। গত 20 দিনে রাজধানী মহাখালী সম্রাট ব্যাধি হাসপাতালে 6 শতাধিক শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 28 জনের। দেশে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় গতকাল থেকে জরুরি ভিত্তিতে হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। এখানে আমরা 5 দিন যাবত ভর্তি ছিলাম, আজকে আমাদের রিলিজ দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বাচ্চা আমাদের সুস্থ হয়ে গেছে। এখানে আসার পর ডাক্তাররা বলছে আগে যেরকম ছিল এখন মোটামুটি আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। ডাক্তার বলছে যাইবো একটু সময় লাগবে। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার সংখ্যা 16 জন, আর মোট ছুটি পেয়েছে 630 জন।
আর সেরাম যেটা পাঠানো হয়েছে হামরুগীর নিশ্চিত করার জন্য সেটা 135 জন। ইমপ্রুভ তো অবশ্যই হচ্ছে, রোগীর সংখ্যা যেহেতু কমে আসছে বা ভর্তির সংখ্যাও কমে আসছে, আলহামদুলিল্লাহ ইমপ্রুভ তো অবশ্যই করেছে। জাটকা ধরা থামায় যদি ইলিশে ভরবে সাগর নদী প্রতিপাদ্যে আগামী 7 থেকে 13 এপ্রিল পালন করা হবে জাটকা সংরক্ষণ সপ্তাহ, জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এই বছরও আগামী 7 তারিখ থেকে 13 এপ্রিল পর্যন্ত 1926 পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026 উদযাপন করা হবে। যুদ্ধের 38তম দিনেও চলছে পাল্টাপাল্টি হামলা। সোমবার ইরান জুড়ে ইসরায়েল মার্কিন যৌথ হামলায় 6 শিশু সহ 34 জনের প্রাণ গেছে। পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। ইসরায়েলের হাইফা বন্দরে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে 2 জনের। সেই সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে খামেনির দেশ। হামলা অব্যাহত রেখেছে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোতেও। অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়ন দলকে এবার সংবর্ধনা এবং আর্থিক পুরস্কার দিল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই সাথে চ্যাম্পিয়ন দলের সকলকে ক্রীড়া ভাতার আওতায় এনে মাসিক ভাতা প্রদান করবে সরকার। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদে এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ দলকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়ার ঘোষণা দেন আমিনুল হক। বলেন, ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করবে না সরকার। ভারতকে হারিয়ে ইতিহাস গড়া বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দলের দেশে ফেরার পরের দৃশ্যটা ছিল একেবারেই অন্যরকম। ছাদখোলা বাসে বীরের বেশে শহর প্রদক্ষিণ, রাস্তার দুপাশে মানুষের উচ্ছ্বাস আর ভালোবাসার পর বিরচিত সংবর্ধনা। এবার এই সাফল্যের স্বীকৃতি এসেছে রাষ্ট্রীয়ভাবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে ফুটবলারদের, যা শুধু প্রাপ্তি নয়, ভবিষ্যতের অনুপ্রেরণাও। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজন করা হয় মিঠু চৌধুরী, রোনান সুলিভানদের সম্মাননা অনুষ্ঠান। এ সময় আপ্লুত অধিনায়ক মিঠু চৌধুরী চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে। আমরা যেন এই ট্রফিটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারি, সেই ব্যবস্থাটা যদি আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের করে দেয় তাহলে ভালো হবে। সেই সাথে আমি আমার ফুটবল ফেডারেশনের সভাপতি স্যারকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের অনেক কিছুই দিছে। I just wanted to thank all of them. Thank you guys for showing up and let's go Bangladesh. অধিনায়কের এমন চাওয়ার পরপরই যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, খেলোয়াড়দের যে কোনো প্রয়োজনে তার মন্ত্রণালয় ও সরকার সবসময় পাশে থাকবে। আর চ্যাম্পিয়ন দলের সবাইকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার ব্যবস্থা করে দেওয়ার ঘোষণাও দেন তিনি। সহনশীলতা, আন্তরিকতা থাকলে আমরা যে কোনো বাধাকে অতিক্রম করে আমার বাংলাদেশকে আমি আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা দ্রুতই ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়নশিপের সেই ট্রফিটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তুলে দেব। প্রতিমন্ত্রীর ফুটবলারদের প্রতি এমন সুদৃষ্টির কারণে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। দাবি আমাদের একটাই, আপনি বুলেট স্পিডে আগে বাড়ান আর আমাদেরকে আপনার সাথে রাখুন। এ জয় শুধু একটা ট্রফি জয়ের গল্প নয়, এটা বিশ্বাসের গল্প, সংগ্রামের গল্প আর লাল সবুজের প্রতি অগাধ ভালোবাসার গল্প। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা। এ ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।